নমস্কার। এবার বিতর্কের মধ্যে চলে এলেন প্রশান্ত কিশোর। প্রশান্ত কিশোর মানে ইলেকশন বিশেষজ্ঞ হিসেবে যিনি পরিচিত। প্রশান্ত কিশোর যিনি আইপ্যাকের প্রধান হিসেবে দীর্ঘদিন পরিচিত ছিলেন। প্রশান্ত কিশোর যিনি নরেন্দ্র মোদী যখন গুজরাটের মুখ্যমন্ত্রী ছিলেন তখন তাকে ভোটে জেতানোর জন্য কাজ করেছিলেন। প্রশান্ত কিশোর নরেন্দ্র মোদী যখন প্রধানমন্ত্রী হওয়ার জন্য প্রধানমন্ত্রী পদপ্রার্থী হয়ে 2014 সালে লড়াইয়ে নেমেছিলেন, 13 থেকে 14, তখন তার হয়ে কাজ করেছিলেন। তার আইপ্যাক এই পুরো প্রচারের কাজটা দেখেছিল। প্রশান্ত কিশোর যিনি মমতা বন্দ্যোপাধ্যায়ের হয়ে কাজ করেছেন, অরবিন্দ কেজরিওয়ালের হয়ে কাজ করেছেন, উত্তরপ্রদেশের রাহুল গান্ধীর হয়ে কাজ করেছেন, আপনার বিআরএসের চন্দ্রশেখর রাওয়ের হয়ে কাজ করেছেন, আপনার তেলেঙ্গানাতে, এরকম আবার ডিএমকের হয়ে কাজ করেছেন তামিলনাড়ুতে, এরকম বিভিন্ন রাজ্যে বিভিন্ন রাজনৈতিক দলের বিভিন্ন নেতাদের হয়ে তিনি কাজ করেছেন। অনেক ক্ষেত্রে তিনি সাকসেস পেয়েছেন, কোনো কোনো ক্ষেত্রে তিনি ব্যর্থ হয়েছেন। তো সেই প্রশান্ত কিশোর মিডিয়াতে এসে হঠাৎ করে স্টেটমেন্ট দিয়েছেন, একের পর এক ইন্টারভিউ দিয়েছেন বিভিন্ন চ্যানেলে, এবং চ্যানেলগুলোতে ইন্টারভিউ তিনি বলেছেন বিজেপি আরও একবার ক্ষমতায় আসবে, নিশ্চিত প্রধানমন্ত্রী হবে নরেন্দ্র মোদী, মানে যদি বিজেপি ক্ষমতায় আসার সম্ভাবনার কথা বলছেন, এবং 300-র নিচে নামবে না বিজেপির আসন। বিজয়ী গতবারে যা পেয়েছিলেন 303, তার চেয়ে বাড়তে পারে, বাড়ার সম্ভাবনার কথা তিনি বলেছেন। এই যে ওনার স্টেটমেন্ট হঠাৎ করে উদয় হয়ে উনি যে এই বক্তব্য রাখলেন নির্বাচনের এই পর্বে এসে, যখন আর দুটো পর্ব বাকি আছে, এখনও দুটো ফেজ বাকি আছে, একটা 25 তারিখ 25শে মে মানে আগামীকাল, আর একটা হলো 1 জুন, এরপরে 4 জুন ভোট গণনা হবে। এই রকম একটা অত্যন্ত ক্রুশাল সময়ে হঠাৎ করে প্রশান্ত কিশোর কেন এলেন? কেউ কেউ তার বিরুদ্ধে অভিযোগ করতে শুরু করেছেন যে তিনি বিজেপির মুখপাত্র হিসেবে উদয় হয়েছেন, অর্থাৎ বিজেপিকে প্লাস পয়েন্ট দেওয়ার জন্য, বিজেপির কর্মীদের মনোবল বৃদ্ধির জন্য, বা যে সমস্ত ভোটার বিজেপিকে ভোট দিতে যাবে কি যাবে না এসব ভাবছিলেন, অথচ তারা অতীতে বিজেপিকে ভোট দিয়েছেন, তাদের মনোবল বাড়ানোর জন্য, যাতে তারা বিজেপিকে ভোট দেয়, যা তারা ভোট না দিলেও তো বিজেপি জিতছেই, সুতরাং ভোট দেওয়াটাই বুদ্ধিমানের কাজ হবে, এইটা তাদের মাথায় ঢুকিয়ে দেওয়ার জন্য তিনি এই কথা বলছেন। আবার যারা বিজেপিকে ভোট দেবে না, কংগ্রেসকে বা অন্য বিরোধী দলদেরকে ভোট দেবে, তাদের মাথার মধ্যে এটা ঢুকে দেওয়া যে তোমরা ভোট দিলেও বিজেপি জিতবে, না দিলেও জিতবে, সুতরাং ভোট কেন্দ্রে না গেলেও চলে, দিয়েও যেহেতু কোনো লাভ হবে না, বিজেপি যেহেতু আরেকবার ক্ষমতায় চলে আসছেই, সেহেতু ভোট কেন্দ্রে না গেলেও কোনো অসুবিধা নাই। এই রকম বিভিন্ন সাইকোলজিক্যাল ইনপুট করার জন্য পরিকল্পিতভাবে বিজেপি প্রশান্ত কিশোরকে সামনে তুলে এনেছেন, এমনটা অনেকের অভিযোগ। একটা ইন্টারভিউ হয়েছে ওনার করণ থাপারের সঙ্গে। করণ থাপার ভারতবর্ষে অনেক পুরনো এবং পরিচিত একজন সিনিয়র সাংবাদিক, ফাঁফা করে ইংরেজি বলেন বলে তাকে বিশেষভাবে মানুষ জানে। তারা তার ইংরেজি বোঝেও না, তারাও তার এই জন্য তাকে আলাদাভাবে চেনেন। ভালো সাংবাদিক খারাপ সাংবাদিক সে বিতর্ক এখানে আসছে না। কিন্তু করণ থাপার একটি ইন্টারভিউতে প্রশান্ত কিশোরকে যখন বলেছেন যে অতীতে হিমাচল প্রদেশের নির্বাচনের আগেও তিনি বলেছেন হিমাচল প্রদেশে কংগ্রেস আসবে না, তো তা মেলেনি, এরকম আরও 2-1টা ক্ষেত্রে মানে প্রশান্ত কিশোরের ভবিষ্যৎবাণী মেলেনি, এরকম যখন বলেছেন প্রশান্ত কিশোর যথেষ্ট অসন্তুষ্ট হয়ে যান, এবং তার চোখে মুখে তার অসন্তোষ তার মানে ধরা পড়ে, এবং তিনি বলেন যে এরকম কোনো ভিডিও থাকলে সেটি ভিডিও দেখাতে হবে, আর যদি ভিডিও দেখানো হয় তাহলে তিনি যে কাজটা তিনি করছেন সেই কাজটা তিনি আর করবেন না, আর যদি ভিডিও দেখাতে না পারেন তাহলে এই করণ থাপার যাতে প্রকাশ্যে ক্ষমা চান। এখন কথা হলো বিভিন্ন টুইট, প্রশান্ত কিশোরের বিভিন্ন সময় বিভিন্ন টুইট এবং বিভিন্ন লিডিং নিউজ পেপারে তারকে নিয়ে, তার বক্তব্য নিয়ে যে বিভিন্ন সংবাদ বেরিয়েছে সেগুলিকে করণ থাপার সামনে এনে দেখিয়ে দিয়েছেন, কিন্তু প্রশান্ত কিশোর কোনোভাবেই মিডিয়া রিপোর্টগুলোকে মানে নিউজ পেপার রিপোর্টগুলোকে মানতে রাজি না। তিনি বলেন নিউজ পেপারে অনেক কথা উল্টোপাল্টা করে বলা হয়, সুতরাং তার নিজের মুখে বলা কথা ভিডিও রেকর্ডার আছে কিনা সেটা দেখাতে বলছেন তিনি। তো এখন কথা হলো সেটা হয়তো সত্য হতে পারে, মিথ্যাও হতে পারে, ভুলও হতে পারে, আংশিক সত্য আংশিক মিথ্যা এগুলি হতে পারে, সেটাকে আলাদাভাবে রাখা যায়। কিন্তু প্রশান্ত কিশোর হঠাৎ করে কেন? প্রশান্ত কিশোর তো বিহারে গ্রামে গ্রামে ঘুরছিলেন, জনসুরাজ যাত্রা করছিলেন। তিনি বিহারে জনসুরাজ নামে একটি রাজনৈতিক দল বানিয়ে সেখানে লড়াই করবেন, এবং বিহারে পরবর্তী ইলেকশনে
মানে রাজ্য বিধানসভার নির্বাচনে তার দল ক্যান্ডিডেট দেবে এবং তিনি সেই দলকে শাসন ক্ষমতায় নিয়ে আসবেন, এটি ব্যাপারেও তার কনফিডেন্স রয়েছে। সে মানে বিহারে সরকার গঠন করবেন তিনি এবং বা তার দল। তো সুতরাং বিহারে আপনার সরকার গঠনের জন্য লড়াই এবং তার জন্য জনসংযোগ তিনি করে আসছেন। হঠাৎ করে জাতীয় রাজনীতিতে বিজেপি ক্ষমতা আসবে কি আসবে না, কংগ্রেস 100 সিট পাবে কি পাবে না, এইসব নিয়ে হঠাৎ করে তার উদয় হওয়ার, এই রকম একটা কুশল সময়ে উদয় হওয়ার পেছনে কারণ কি, এই প্রশ্নটা কিন্তু বিভিন্ন দিক থেকে উঠতে শুরু করেছে। অনেকে মনে করছেন যে জন সুরাজকে আগামী দিনে বিজেপি নীতিশ কুমারের জেডিইউ এর জায়গায় দেখতে চাইছে এবং সেই রকম ক্ষেত্রে কোনো ধরনের আন্ডারস্ট্যান্ডিং হয়েছে বিজেপির সঙ্গে যে নীতিশ কুমার তো এমনিতেও বাদের খাতায় চলে গেছে, নীতিশ কুমারের দল, তো সুতরাং এবারে তেমন কোনো রেজাল্ট করতে পারবে না। বিজেপি যদি একা ক্ষমতায় চলে আসে তাহলে তাকে তো আর কোনো পাত্তাই দেবে না। সেই জায়গাতে জন সুরাজ নীতিশ কুমারের জায়গাটাতে চলে আসবে এবং বিহারে নীতিশ কুমারের জেডিইউ এর জায়গায় বিজেপির আরেকটা শক্তিকে দরকার, আরেকটা দলকে দরকার রিপ্লেস করার জন্য। তো সেটা জন সুরাজ হতে পারে। সেই ক্ষেত্রে বিজেপির সহযোগিতা নিয়ে, নানান ধরনের সহযোগিতা নিয়ে জন সুরাজকে হঠাৎ করে তৈরি করে বিহারের শাসন ক্ষমতায় নিয়ে আসার একটা সুযোগ প্রশান্ত কিশোরের কাছে থাকবে এবং সেই ক্ষেত্রে প্রশান্ত কিশোর বিহারের মুখ্যমন্ত্রী হওয়ার একটা সুযোগ পাবে। তো এইরকম কোনো একটা আন্ডারস্ট্যান্ডিং বিজেপির সঙ্গে হয়ে থাকতে পারে বলে অনেকে মনে করছেন। আর এর পরিবর্তে প্রশান্ত কিশোর এসে এমন স্টেটমেন্ট দেবেন, যেহেতু তার একটা ক্রেডিবল একটা ছবি তৈরি হয়ে, বিশ্বাসযোগ্য একটা ছবি তৈরি হয়ে আছে, যেহেতু তিনি সারা দেশে একটা পরিচিত মুখ, যেহেতু তার রাজনৈতিক একটা কর্মকাণ্ডে রাজনৈতিক নেতাদের, রাজনৈতিক দলগুলোকে জেতানোর একটা ভালো রেকর্ড রয়েছে, সেহেতু তিনি যদি এই সময়ে এসে বিজেপির হয়ে, নরেন্দ্র মোদীর হয়ে ব্যাট করেন, দু একটা কথা বলেন এবং কনফিডেন্স বিল্ডিং মেজার হিসেবে তিনি যদি বলেন যে বিজেপি একা ক্ষমতায় চলে আসছে, বিজেপিকে হারানোর মতন অবস্থাতে এই মুহূর্তে বিরোধীরা নাই, তাহলে কি হবে? তাহলে একদিকে তো হলো সাধারণ ভোটারদের উপর তার কি মানসিক প্রভাব পড়তে পারে সে কথা বলেছি, আর একটা হলো গণনা কেন্দ্রে যে বিরোধী দলের কর্মীরা যাবে তারাও আগে থেকে এটা ধরে নিয়েই যাবে যে দল তো ক্ষমতায় আসতে পারবে না, বিরোধীরা ইন্ডিয়া অ্যালায়েন্স তো ক্ষমতায় আসতেই পারবে না, বিজেপি আসবে। সুতরাং সেই অবস্থাতে তাদেরকে যদি কেউ কোনো দিক থেকে কোনো ধরনের প্রস্তাব দেয়, নৈতিক অনৈতিক নানান ধরনের হতে পারে, প্রস্তাব দিলে তারা মনে করবে যেহেতু জিতবেই না দল, যেহেতু যাদের জন্য আমি কাজ করতে যাচ্ছি, গণনা কেন্দ্রে যাচ্ছি, তারা যেহেতু জিততেই পারবে না, সুতরাং আমার আর অত কিছু পরিশ্রম করে লাভ নাই, আমার আর নিজে থেকে বেশি রিস্ক নেওয়ার দরকার নাই, আমি যা পাই তাই ভালো। তো এই রকম একটা কেউ হতে পারে কোনো সুযোগ সুবিধার বিনিময়ে চুপ হয়ে যেতে পারে, ইনঅ্যাক্টিভ হয়ে যেতে পারে, কেউ হতে পারে এমনিতেই মরাল ডাউন হয়ে যাওয়ার কারণে তিনি ইনঅ্যাক্টিভ হয়ে যেতে পারেন। তো এই প্রভাবগুলো পড়তে পারে। তো এইটা বিজেপির জন্য একটা বিরাট বড় বুস্ট আপ করার ব্যাপার হবে। বিজেপির কর্মীদের, হতাশাগ্রস্ত কর্মীদের আবার নতুন করে জাগিয়ে তোলা, আবার যারা বিজেপি থেকে আলাদা হয়ে গিয়ে হয় চুপ হয়ে গেছিল, এরকম প্রচুর মানুষ আছে যারা এবারে বিজেপির হয়ে কাজ করেনি সারা দেশে। এটা রাজেন গুহাই থেকে শুরু করে, রাজেন গুহাইয়ের মন্তব্য থেকে তো পরিষ্কার, এছাড়াও প্রচুর মিডিয়া রিপোর্ট, বিভিন্ন দিক থেকে আসা খবরে এটা বোঝা যায় প্রচুর লোক এবার কাজ করেনি। তো তাদের কাছে একটা বার্তা দেওয়া যে তোমাদের ছাড়াও কিন্তু দল ক্ষমতায় আসার ক্ষমতা রাখে। তো এই রকম একটা সাইকোলজিক্যাল অ্যাটমসফিয়ার ক্রিয়েট করার জন্য প্রশান্ত কিশোরকে ব্যবহার করা হয়েছে বলে বলা হয়েছে। আবার প্রশান্ত কিশোর কিন্তু অনেকদিন ধরে বলে আসছেন যে বিজেপি পশ্চিমবঙ্গে 1 নম্বর দল হবে, তৃণমূল কংগ্রেস তার জায়গা হারাবে, তৃণমূল কংগ্রেসকে ছাপিয়ে যাবে বিজেপি। এই অবস্থাতে প্রশান্ত কিশোর নিজেকে যে বিতর্কের কেন্দ্রবিন্দুতে নিয়ে এসেছেন, তাতে কিন্তু একটা রিস্ক আছে। রিস্কটা হলো তার ইমেজের। কীরকম? যদি এর পরেও পশ্চিমবঙ্গে তৃণমূল কংগ্রেস 1 নম্বর জায়গা দখল করে, যদি বিজেপি 1 নম্বর জায়গা দখল করতে না পারে, তাহলে যে পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের আগে যে প্রশান্ত কিশোর বলেছিলেন বিজেপি 100 কোনোভাবেই পাবে না, পেলে আমি আমার কাজ ছেড়ে দেব, এবং তিনি সফল হয়েছিলেন, সেই প্রশান্ত কিশোরই এটা প্রমাণিত হবে পশ্চিমবঙ্গে। ঘরে ঘরে মানুষ বলবে প্রশান্ত কিশোর তো বলেছিলেন যে বিজেপি 1 নম্বর হবে, বিজেপি বিরাট সাফল্য পাবে পশ্চিমবঙ্গে, কিন্তু তার কথা মিলল না।
অর্থাৎ তিনি যে সবসময় সফল হবেন তার কোনো গ্যারান্টি নাই। এটা কিন্তু পশ্চিমবঙ্গে এবং সারা দেশে এটার প্রভাব এই কথাটাও ছড়িয়ে পড়বে। অন্যদিকে দিল্লিকে নিয়ে, দিল্লি বিজেপিকে নিয়ে, মানে সর্বভারতীয় বিজেপিকে নিয়ে প্রশান্ত কিশোর যে কথাটা বলে দিলেন যে বিজেপি আরও একবার গতবারের রেজাল্ট ধরে রাখবে এবং তার চেয়ে বেশিও পেতে পারে এবং সরকার গঠন করবে, এই যে কথাটা বলে দিলেন, এটাও যদি অ্যাক্সিডেন্টালি যদি না মেলে, তাহলে সারা দেশে প্রশান্ত কিশোরের যে ইমেজ একটা তৈরি হয়েছে, যে দারুণ কথাবার্তা বলেন, দারুণ তার অ্যানালিসিস, এবং বুদ্ধিমত্তা সম্পন্ন যেটা বলেন তিনি সেটা মিলেই যায়, এইটাও কিন্তু আমার মনে হয় রাজনৈতিক ক্ষেত্রে চিরতরে বিলীন হয়ে যাবে। এরপরে বিহারে জনসুরাজ করে বিহারে ক্ষমতায় আসার জন্য কাজ করা ছাড়া তার আর কোনো উপায় থাকবে না। সর্বভারতীয় রাজনীতিতে তিনি নিজেকে এমন একটা ঝুঁকিপূর্ণ অবস্থাতে নিয়ে এলেন যেটা তার ইমেজটাকেই প্রশ্নের মুখে দাঁড় করিয়ে দিয়েছে। কি মনে হয় আপনাদের? কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। ভালো থাকবেন সবাই, নমস্কার।